অর্থায়ন বন্ধে ধুঁকছে ঢাকা এলিভেটেডের হাতিরঝিল কুতুবখালী অংশ। আশুলিয়া এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা। রামপুরা কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলির ঘটনায় তদন্ত শেষ। সাবেক এডিসি সহ 5 জনের সম্পৃক্ততা। চলতি মাসেই শুরু হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। কুমিল্লার মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 8 ইউপি চেয়ারম্যান সহ 63 জনের বিরুদ্ধে পরিবারের মামলা। মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বার্তা জানালেন প্রেস সচিব। নিয়ন্ত্রণের পুরনো সংস্কৃতি থেকে বের হতে চায় সরকার। এবং এবার বাংলাদেশের সামনে তুর্কমেনিস্তান। 2 জয়ে আত্মবিশ্বাসী ঋতুরা অপরাজিত থেকেই বাছাই পর্ব শেষ করতে মাঠে নামছে সন্ধ্যায়। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি নাইম আবির। মিম, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটা অংশ চালু হয়েছে, সেটা তোমরা সবাই জানি। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল থেকে কুতুবখালী অংশের যে কাজ, সেটি কিন্তু বেশ প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। যদিও এটি নিয়ে এর আগে মামলা হয়েছিল, সেটি সিঙ্গাপুরের আদালতে মামলাটি নিষ্পত্তি হয়েছে, তবে অর্থ ছাড়ের বিষয়টি এখনো পর্যন্ত ঝুলে আছে। অন্যদিকে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ পুরো দমে চললেও তৃতীয় সেকশনের কাজে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে এবং যে কারণে ব্যয়ও বেড়ে গেছে। প্রায় 516 কোটি টাকার মতো ব্যয় বেড়েছে, আর মূল প্রকল্পের ব্যয় বেড়েছে 1000 কোটি টাকা। বিস্তারিত আমাদেরকে জানাবেন গালিব ইবনে রিয়াজ। সারিবদ্ধ এই পিলারগুলো ঢাকার যানের চাকার গতিকে রুদ্ধ করে রাখারই যেন প্রতিচ্ছবি। মগবাজার থেকে মালিবাগের দিকে রেল লাইনের ওপর প্রায় 2 বছরের বেশি সময় ধরে এভাবেই স্থবির হয়ে আছে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ অংশের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্বের কারণে প্রকল্পে অর্থ ছাড় আটকে দেয় ঋণ সহায়তা দেওয়া চীনের এক্সিম ব্যাংক। সিঙ্গাপুরের আদালতে মামলার নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের জট দ্রুত খুলবে এমন নিশ্চয়তা দিতে পারছে না কেউ। ঢাকার যানজট কমানোর পাশাপাশি দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো যেন দিনের বেলায়ও ঢাকার উপর দিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলে বাধাহীনভাবে যেতে পারে, সেই পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ঢাকা আশুলিয়া দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বিমানবন্দরের সামনে প্রথম এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে দ্বিতীয় এক্সপ্রেসওয়ে। এই অংশের জমি অধিগ্রহণে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে, তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আবদুল্লাপুরের অংশের কাজ অনেকটাই এগিয়েছে। সম্পন্ন হয়েছে মূল রাস্তার ঢালাইয়ের কাজ। একই সাথে সমানতালে এগিয়ে চলছে আবদুল্লাপুর থেকে ধৌর পর্যন্ত অংশের কাজ। এই এলাকায় তুরাগ নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভেঙে ফেলা হবে যান চলাচলের রাস্তা। এক্সপ্রেসওয়ের 2 পাশের উড়াল সার্ভিস সড়ক দিয়ে চলবে স্থানীয় যানবাহন, তাই মূল এক্সপ্রেসওয়ের নির্মাণের আগে সার্ভিস সড়কটি খুলে দেওয়া হতে পারে চলতি বছরের ডিসেম্বরেই। উড়াল সড়কের ওঠানামার র্যাম্পগুলোর কাজও প্রায় শেষের দিকে। প্রকল্প পরিচালকের আশা, আগামী বর্ষার আগেই বাইপাইল থেকে আশুলিয়া পর্যন্ত নিচের এক পাশের সড়ক পুরোপুরি খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। এতে এই এলাকার জনদুর্ভোগ কমে আসবে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার। আমরা যে সাইড দিয়ে ওভারহেড লাইন করব সে জায়গা নেই। হাই ভোল্টেজ লাইন জনগণের নিরাপত্তার জন্য এটা হুমকি। আমার লেবাররা যখন কাজ করবে, ইঞ্জিনিয়াররা কাজ করবে, সেটাও একটা হুমকি। সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার দপ্তরে কাজ হচ্ছে, এখন হয়তো আল্লাহ চাহে হয়ে যাবে। উনি ওইটা দিলে পরে তখন আমরা প্ল্যানিং কমিশন থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতে পারবো। আমার এই প্রজেক্টের আগে যে গতি ছিল, বর্তমান সরকারের সময় আরও গতি বেড়ে গেছে। 59% ওভারঅল প্রোগ্রেস, আর ফিজিক্যাল প্রোগ্রেস হলো
52%। তবে সব সংকট কাটিয়ে জোরে সোরে চলছে বাইপাইল থেকে ইপিজেড পর্যন্ত কাজ। উপরের বড় অংশের ঢালাইয়ের কাজও শেষের দিকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রায় ৪৪ কিলোমিটার পুরো এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের বড় বাধা সমন্বয়। একটা অংশের কাজ চলমান আছে ঢাকা আশুলিয়া যেটা, বাট অন্য অংশটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কিছু অংশ সম্পন্ন হয়ে বাকি অংশটুকু কিন্তু বন্ধ হয়ে আছে। যদি আমরা সমন্বিতভাবে দুটো এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান রাখা না যায় তাহলে দেখা যাবে আমরা যেই উদ্দেশ্যটা নিয়ে যানজট কমানো সেটাতে ব্যাহত হতে পারে। শুধু তাই না, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সামনের যে অংশটুকু রয়েছে তার জন্য চ্যালেঞ্জ কিন্তু অনেক, কারণ এখানে ইউটিলিটি লাইন যেমন সরাতে হবে, তারপরে এটা চলে যাবে কিন্তু এই দক্ষিণ সিটির মতো একটা জনবহুল ঘনবসতিপূর্ণ একটা এলাকার ভিতর দিয়ে। ১৭,০০০ কোটি টাকার এই প্রকল্পের সংশোধিত প্রকল্পে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। ডলারের দাম আর নির্মাণ ব্যয় বাড়ায় বাড়তে পারে ১,০০০ কোটি টাকা। ২০২৭ সালের ডিসেম্বরে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত অগ্রগতি প্রায় ৬০%। একদিকে যখন ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের অর্ধেকাংশের কাজ প্রায় থমকে রয়েছে, অন্যদিকে এই ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি আশাব্যঞ্জক হলেও ঠিক সময় শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যতদিন পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো এই পুরো এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে না পারবে ততদিন পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের সুফল পাওয়া তো সম্ভবই না। ঢাকার অভ্যন্তরীণ যে যানজট সেটিও দূর হবে না। ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের যেই অংশের কাজ থেমে রয়েছে তা দ্রুত শুরু করে শেষ করার তাগিদ দিচ্ছেন তারা। গালিব ইবনে রিয়াজ, এখন, আশুলিয়া, ঢাকা। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই ট্রাইব্যুনালে দেয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH নামিম। চলতি মাসের শেষে অথবা আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলেও জানান তিনি। গত বছর ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালীন রামপুরার কার্নিশে আমিরকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সেটা ট্রাইব্যুনালে পাঠানো হবে। আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গুলি করে হত্যা করা হয় জানিয়ে প্রসিকিউশন বলছেন আগস্টের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও দুজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল আইনে সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে। সকালে রাজধানীর FDC-তে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে সব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। আবির, জুলাই আন্দোলন কথাটি শুনলেই আমাদের একদম চোখের সামনে ভেসে ওঠে গত বছরের জুলাইয়ের যে সময়গুলো বা যে দিনগুলো, এক একটি দিন পার হয়েছে। উৎকণ্ঠা ছিল, বৈষম্যের বিরুদ্ধে স্লোগান ছিল, মিছিল আর ছাত্র জনতার ছিল সেই সঙ্গে শক্ত অবস্থান। ক্ষয়ক্ষতি তো হয়েছেই, পাশাপাশি বহু প্রাণ ঝরেছে এবং সবকিছুর বিনিময়ে হয়েছে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের অবসান। নতুন করে সুযোগ হয়েছে সাম্য এবং সমতার যে বাংলাদেশ বিনির্মাণের। আপনি আন্দোলনের কথা বলছিলেন, ঢাকার যে হটস্পটগুলো ছিল অন্যতম ক্ষেত্র যাত্রাবাড়ি, রামপুরা, তার পাশাপাশি কিন্তু বহাখালীও একটা বড় অন্যতম ক্ষেত্র ছিল এবং এখানে সড়ক পথের সঙ্গে রেলপথও অবরোধ করে কিন্তু এই আন্দোলনটি হয়েছিল এবং একই সাথে বিক্ষুব্ধ জনতা কিন্তু রেল যোগাযোগও বন্ধ করে দিয়েছিল এবং তার মাধ্যমে কিন্তু আন্দোলনের গতিও বেড়েছিল। এ নিয়ে আমাদের হাতে প্রতিবেদন রয়েছে। জুলাইয়ের সেই মহাখালীর দিনগুলো তুলে ধরেছেন মাঝারিমন।
দীর্ঘ দুঃশাসনে চাপা জনক্ষোভ আর মননে রক্তক্ষরণের সমাপ্তির মাস জুলাই আগস্ট। টানা ৩৬ দিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংগঠিত হয় গণ অভ্যুত্থান, পতন হয় ১.৫ দশকের শেখ হাসিনার শাসনামল। ফলে মুক্তি মেলে ভোটহীন, দখলদার, খুন, গুমসহ জন আকাঙ্ক্ষা বিরোধী আধিপত্যের। জুলাই আন্দোলনে ঢাকার যে কটি স্থানে ছাত্র জনতা অবস্থান ধরে রেখেছিল তার মধ্যে অন্যতম মহাখালী এলাকা। এই এলাকায় আন্দোলনকারীদের অন্যতম লক্ষ্যে থাকত মহাখালী মোড় এবং রেলপথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের হামলার সম্মুখীন হয় তারা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এমনকি গুলি করেও দমানো যায়নি আন্দোলনকারীদের। ৭ রাস্তা, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল, রেলগেট, আমতলী, বনানী চেয়ারম্যান বাড়ি, কাকলী সহ মূল সড়কে হয় তুমুল লড়াই। সংঘর্ষে শিক্ষার্থীরা সামনে আসলে পিছপা হয় পুলিশ, আবার পুলিশ সদস্যরা দমনের মাত্রা বাড়ালে পিছু হটে আন্দোলনকারীরা। সরকারি তিতুমির কলেজ, বুটেক্স, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, BAF শাহীন কলেজ সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জোরালো ভূমিকা ছিল মহাখালীর রাজপথে। জুলাই আন্দোলনের সেই ভয়াল দিনগুলোর কথা জানাচ্ছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থী জিসান। আন্দোলনের প্রতিটি দিন প্রথমে অনলাইনে, পরে ইন্টারনেট বন্ধের পর অফলাইনে যোগাযোগ করে সংগঠিত হতো তারা। সহপাঠীরা মিলে মোকাবেলা করেছিলেন রাজপথের চতুর্মুখী আক্রমণ। কলেজ ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর হুমকি হামলায়ও পিছু হটেনি তারা। এই জোনটা ছিল খুবই ক্রিটিক্যাল জোন। এই জায়গায় যদি রেলগেট এবং হচ্ছে যে আপনার মহাখালী বাস টার্মিনাল, তারপর হচ্ছে আপনার এই মহাখালী যে বাস আছে উত্তরা থেকে বা ময়মনসিংহ থেকে, এগুলো যদি আমরা অবরোধ করতে পারি, ব্লকেট কর্মসূচি করতে পারি, তাহলে কিন্তু সারা বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে আমার পাশে যুবলীগ না ছাত্রলীগ না কে, কার সাথে কি অস্ত্র আছে আমরা জানি না। মানে পুরোটাই নিরাপত্তাহীনতার মধ্যে। আর একটা ব্যাপার হলো যারা সবাই বিচ্ছিন্ন, 2 জন 4 জন করে বিচ্ছিন্ন, এখানে তো সবাই একত্র হওয়া যাচ্ছে না। তো এরকম করে 17 তারিখে গড়ালো আমাদের মহাখালীটা, আমরা মোটামুটি কভার করলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল মহাখালীতেও। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিছিলে যুক্ত হয় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আঘাত, রক্তাক্ত শরীর নিয়েও দমে যাননি আন্দোলনকারীরা। 18 জুলাই কমপ্লিট শাটডাউনে পুলিশি আক্রমণের মাত্রা বাড়ে মহাখালী এলাকায়, যার কারণে বিক্ষুব্ধ জনতার ক্রোধে পড়ে সেতু ভবন আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সহপাঠী হারানো শিক্ষার্থীরা বলছিলেন জুলাই আন্দোলনের স্মৃতিকথা। প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, এখানে বুটেক্স আছে সরকারি বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ এবং BF শাহীন। এই কলেজগুলো আমাদের কাছে এত বেশি অ্যাপ্রিসিয়েট করছে, প্রত্যেকটা জায়গা থেকে এত ভালো ভূমিকা পালন করছে যে অন্য জায়গা থেকে এত বেশি বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের অবদানটা কোনো অংশেই কম করে না। রেল লাইন তখন আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, রেল চলাচল বন্ধ ছিল, পরিবহন চলাচল বন্ধ ছিল। তো পুলিশরা মহাখালী রেলগেটে ছিল, তো মহাখালী রেলগেট রাস্তা বরাবর ছিল পুলিশরা, আবার ভিতরে ছিল হচ্ছে যে ছাত্রলীগের পোলাপানরা, ওরা হচ্ছে আবার ওই ভিতর দিয়ে এলাকাটা আবার খোঁজাখুঁজি করতেছিল, স্টুডেন্টদেরকে খুঁজতেছিল। বহুত মায়ের কোল খালি হয়েছে, তো তাদের রক্ত যেন বৃথা না যায়, আমরা সেই চেষ্টাই করব যে দেশটাকে যেন আমরা সংরক্ষণ করতে পারি, আমরা যেন এই চেতনায় উজ্জীবিত থেকে দেশের রক্ষার্থে কাজ করতে পারি। অসংখ্য আহত তো বটেই, মহাখালী এলাকায়ও জুলাই শহীদের সংখ্যা একাধিক। 5 আগস্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জুলাই আন্দোলনে মহাখালী ও এর আশপাশের এলাকাবাসীও যুক্ত হয়েছিলেন। প্রতিবেদনটি শেষ করতে চাই নিজের একটি অভিজ্ঞতা বর্ণনার মধ্য দিয়ে। গেল বছরের জুলাইয়ে যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, তখন এই মহাখালী এলাকায় এসেছিলাম সংবাদ সংগ্রহের জন্য। সে সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের যখন দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, সেই সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আমি এবং আমার সহকর্মী ভিজে তানিম আহমেদ। রক্তাক্ত হয় দুজনের দেহ, ভেঙে ফেলা হয় আমাদের সঙ্গে থাকা ক্যামেরাটি। পরবর্তীতে কোনো রকমের জীবন বাঁচিয়ে অফিসে ফিরি। মাঝার ইমন, এখন ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে যুবকরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ রেখে গেছেন, সেই রক্তের সাথে বেইমানি করতে দেব না।
সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলেও মন্তব্য করে জামাতের আমির বলেন, মেঘ যতই ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। ন্যায়নীতি এবং কোরআনের আইনের ভিত্তিতেই নতুন সূর্য উঠবেই। এই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকবার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। পথসভায় দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে সংস্কার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় পদযাত্রা শুরুর আগে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। পাশাপাশি শেখ হাসিনা সহ যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের ৭ মাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা। পরে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ও কিচক বন্দরে পথসভা করার কথা রয়েছে। উত্তরাঞ্চল সফরের পঞ্চম দিনে বগুড়ার পাশাপাশি জয়পুরহাট ও নওগাঁয় মতবিনিময় পথসভা ও পদযাত্রা করবেন এনসিপির শীর্ষ নেতারা। এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে। জুলাই সনদের কথা বলতেছি, যেখানে সংস্কার, বাংলাদেশে কি কি সংস্কার দরকার সেই সংস্কারের কথা থাকবে। আমরা এই দুইটা দাবিতে এখন সারা দেশে পদযাত্রা করতেছি। এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে আরও জানাতে এই মুহূর্তে শিবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, এনসিপির আজ আর কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত আমাদেরকে একটু জানাবেন। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এনসিপি প্রথমে শহীদ পরিবারদের সাথে দেখা করে তাদের যে আবাসস্থল ছিল পর্যটন, সেখানে তারপরে কিন্তু পদযাত্রায় অংশ নেয়। আর এই পদযাত্রা বগুড়া শহরের কলোনি এলাকা থেকে কিন্তু ৭ মাথা পর্যন্ত চলে এবং ৭ মাথাতে এসে কিন্তু একটা পথসভা করেন। এবং সেখানে নাহিদ যেটি স্পষ্ট করে বলেছেন যে নতুন সংবিধানেই কিন্তু যে জুলাই যে সনদ সেটি কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রশাসন এখনও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, সব জায়গায় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে এবং যে আহত যোদ্ধারা আছে সেই যোদ্ধাদের যেন সুচিকিৎসা হয়, সেক্ষেত্রেও কিন্তু জেলা পর্যায়ে যে একটু শিথিলতা দেখাচ্ছে সেটি কিন্তু তারা সহ্য করবেন না। তারা বলছেন যে শহীদ যোদ্ধাদের কারণেই কিন্তু আজকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে প্রয়াস সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি কিন্তু শেষ পর্যন্ত চলবে। জুলাইয়ের ১ তারিখ থেকে কিন্তু এনসিপির যে শীর্ষ নেতারা তারা কিন্তু উত্তরাঞ্চল সফর করছেন। ৪ দিন তারা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, রংপুর বিভাগে বিভিন্ন জেলা সফর করে কিন্তু আজকে রাজশাহী বিভাগে বগুড়াতে তারা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে বর্তমানে তারা এখন মোকামতলা, এখানে কিচক হয়ে জয়পুরহাট শহরে যাবেন এবং জয়পুরহাট শহরে কিন্তু একটি তারা জনসভা করবেন। সেই জনসভার মধ্য দিয়ে কিন্তু তারা আবার সেখান থেকে নওগাঁর দিকে তারা রওনা দিবেন এবং দিনব্যাপী তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মধ্যে যেটি যে বিচারের যে সুষ্ঠুতা সেটি আনতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, নতুন বাংলাদেশ গড়ার যে সংবিধানে অন্তর্ভুক্ত যে বৈষম্য বিরোধী যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করে নতুন যে সংবিধান হবে সেই সংবিধানে তাদেরকে সংযুক্ত করতে হবে, এমনই তারা দাবি দাওয়া করছেন। এবং এই দাবি দেওয়া লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন স্থানে যে সফর, পথসভা এবং পদযাত্রা সেটি কিন্তু চলছে এবং এই পদযাত্রা আজকে রাতে নওগাঁর মধ্যে দিয়ে আজকের যে কর্মসূচি সেটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে বগুড়ার এই যে শিবগঞ্জ থেকে এই পদযাত্রা সর্বশেষ। শিবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজেদুর রহমান। এবারে ভিন্ন প্রসঙ্গ।
জাতীয় ঐকমত্য কমিশনে নানা সংস্কার নিয়ে আলোচনা হলেও সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা হয় না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী কেউ ইচ্ছাকৃত ভুল বা নির্দোষ কাউকে হয়রানি করলে তাদের আইনের আওতায় আনতে হবে। সকালে সেগুনবাগিচায় ডিআরইউতে নাগরিক ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে নজরুল ইসলাম আরও বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ যা পরিবর্তন দরকার ছিল তা পুরোপুরি হয়নি। সাইবার সুরক্ষার নতুন এই অধ্যাদেশে অনেক ধারা অস্পষ্ট বলেও মন্তব্য করেন তিনি। জনগণ যাতে সুবিচার পায় তা নিশ্চিতে কমিশনে জনগণের প্রতিনিধি নিয়োগের আহ্বান নজরুল ইসলাম খানের। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, নতুন অধ্যাদেশে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার বাতিল করতে হবে। এ সময় মব জাস্টিস সহ নানা ইস্যু নিয়ে সরকারের সমালোচনা করেন মান্না। এখানে কতগুলি আইনের বিষয়ে বলা হয়েছে যে আইনগুলি অস্পষ্ট, বিধানে অস্পষ্টতা আছে, আর এই অস্পষ্টতার সুযোগে যারা এই আইন প্রয়োগ করে তারা মানুষের উপর, জনগণের উপর নিপীড়ন চালায়। যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এই সব কমিশনে থাকা দরকার। রাত্রে বেলা 1টা 2টার সময় 100, 200, 300 লোক নিয়ে গিয়ে বাড়ি ঘেরাও করে একজন মানুষকে টেনে হিচড়ে বের করে রাজপথের মধ্যে দাঁড় করিয়ে তাকে চড়াচ্ছেন, জুতা দিয়ে পেটাচ্ছেন, তার গালে পেটাচ্ছেন। এগুলো কোনো কালচার? আমাদের জাতির এগুলো আছে? সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা মারা গেছেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে সকালে রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 82 বছর। 2007 সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান এবং তার মেয়াদকালে 2008 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পেশাগত জীবনে তিনি পানি সম্পদ এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1966 সালে তিনি তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে নানা প্রশাসনিক পর্যায়ে দায়িত্ব পালন করেন। মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, বিগত 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের বিশেষজ্ঞ দিয়ে পুনর্মূল্যায়ন করতে চায় সরকার। গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় সাংবাদিক সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এমন বেশ কিছু পর্যালোচনা এবং সুপারিশ তুলে ধরেন। একাধিক গণমাধ্যমের মালিকানা এক উদ্যোক্তা হতে পারবে না, এমন প্রস্তাবে একমত নয় বিজেসি। বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রস্তাবনায় বেশ কিছু সংস্কার কমিশনের মতো গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছিল। গেল 22 মার্চ কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেখানে সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনে আইন প্রণয়ন করা সহ গণমাধ্যম সংস্কারে 20টি সুপারিশমালা তৈরি করেছে কমিশন। শনিবার সম্প্রচার মাধ্যমে সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার গণমাধ্যম কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় বেশ কিছু পর্যালোচনা ও সুপারিশ তুলে ধরেছে। যেমন সংস্কার কমিশন প্রতিবেদনে একজন উদ্যোক্তা একটির বেশি গণমাধ্যমের মালিক হতে পারবেন না। তবে এ বিষয়ে বিজেসি দেশের পরিস্থিতি ও বৈশ্বিক বাজার ব্যবস্থাপনায় এই সুপারিশ বাস্তবযোগ্য নয় বলে মনে করেন। সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবনায় একমত হলেও সাংবাদিকতায় প্রবেশ পদে বেতন 9ম গ্রেডে দেওয়ার সুপারিশ করে বিজেসি। সভায় সুপারিশ করা হয় ডিজিটাল প্ল্যাটফর্মের অপতথ্য রোধে নীতিমালা প্রণয়নের। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তার কাছ থেকে আপনি স্বাধীন সাংবাদিকতা পাবেন না। তো আর্থিক সুরক্ষা যেমন সাংবাদিকের দরকার, তেমনি কিন্তু মিডিয়া হাউসগুলোরও দরকার। যখন আমি অভাবে থাকবো তখন আমার কাছ থেকে সত্যি কথা আপনি নাও শুনতে পারেন। সাংবাদিকদের স্বার্থের বিষয়গুলো, গণমাধ্যমের স্বার্থের বিষয়গুলো ওনার সময়ে উনি সর্বাধিক প্রায়োরিটি দিবেন এবং সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেগুলোকে উনি প্রায়োরিটি দিবেন। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় অভিযোগ দীর্ঘদিনের। এটি নিরসনে বিজেসি স্বাধীন অ্যাক্রিডিটেশন গঠনের সুপারিশ করে। টেলিভিশনের লোকজনও কি আমরা আমাদের কথা বলছি? মনে হয় না।
কোনো সংগঠন যেমন বিজেসি একটা প্রাতিষ্ঠানিক বা সংঘবদ্ধভাবে এই বিষয়গুলো কাজ করার চেষ্টা করছে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানায়, মিডিয়াকে চাপ না দিয়ে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে, তবে ভুল তথ্য প্রচার করলে তা অবগত করতে হবে। 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। PM অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন এবং ওনার জন্য এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে। বিগত 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের বিশেষজ্ঞ দিয়ে পূর্ণ মূল্যায়ন করতে চায় সরকার। গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। বিজেসি মনে করে দেশের স্বাধীন সাংবাদিকতায় আমূল পরিবর্তনে সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরায় একই পরিবারের 3 জনকে হত্যা মামলায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে 2 জন এবং পরে আরও 6 জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সকালে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা বাদী হয়ে বাঙ্গুরা থানায় মামলা করেন। মামলায় আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ 38 জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় আরও 25 জনকে। গত বৃহস্পতিবার সকালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে নিহত রুবি আক্তারের সাথে ইউপি সদস্য বাচ্চুর বাগবিতণ্ড হয়। এরপর উত্তেজিত জনতা রুবি আক্তারের বাড়ি ভাঙচুর করে। এ সময় মা রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি। এখানে এজাহারে 38 জন আসামি এবং অজ্ঞাতনামা 20-25 জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। জাহান্নামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। এই মুহূর্তে কুমিল্লার মুরাদনগরে আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। তার কাছে জানবো পিটিএ হত্যার বিষয়ে সবশেষ তথ্য। খালেদ, আমাদেরকে একটু জানাবেন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন এবং ইউপি চেয়ারম্যান কিছু জানিয়েছেন কিনা বা সব আসামিকে আসলে গা ঢাকা দিয়েছেন কিনা, গ্রেপ্তারকৃতদের সম্পর্কে বিস্তারিত সবশেষ কি জানা গিয়েছে? মিম, আমি এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, তার পিছনে যে ভবনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রুবি আক্তারের বাড়ি, যার বাড়িতে হামলার পর তার ছেলে এবং মেয়ে 3 জনকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয় গত বৃহস্পতিবার সকাল 9টায়। এরপর থেকে কিন্তু পুরো এলাকা, আমরা আপনাকে দেখাচ্ছি যে এই বাড়ির আশেপাশে যত দোকানগুলো রয়েছে সবগুলোতে কিন্তু তালা মারা। এখানে একটি দোকানও কিন্তু খোলা হয়নি এবং বৃহস্পতিবার থেকে কিন্তু এগুলো তালাবদ্ধ। এবং আমরা পিছনে বেশ কিছু বাড়িতে গিয়েছি জানার জন্য যে মানুষজন, এত মানুষ এই গ্রামে ছিলেন আজকে 2 দিন যাবত, তারা কোথায়। এখানে কিন্তু মামলা হওয়ার না, ঘটনার পর থেকেই কিন্তু এখানে বলা যায় যে গ্রামটি পুরুষ শূন্য। এখানে কোনো মানুষজনকে আমরা তেমন বাড়িতে দেখতে পাচ্ছি না। কিছু মহিলারা বাড়িতে আছেন, পুরুষরা কিন্তু এখানে তেমন একটা নেই। এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশের কাছে 2 জনকে হস্তান্তর করা হয়েছে, বাকি 6 জনকে র্যাব গ্রেপ্তার করেছেন। তো এর মধ্যে আলোচিত বেশ কয়েকজন আসামি রয়েছেন বলে আমরা জেনেছি। র্যাব এখন পর্যন্ত তাদেরকে আমাদের নিশ্চিত করেনি যে কারা আটক হয়েছেন। তো যারা আটক হয়েছেন, পুলিশের কাছে যে 2 জন আছে, যৌথ বাহিনী আটক করেছে, তারা এই মামলার নাম উল্লেখ আছে তাদের। এই পর্যন্ত 38 জনকে নাম উল্লেখ করে এবং 25 জনকে অজ্ঞাত আসামি করে কিন্তু একটি মামলা করেছেন। মামলায় নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা আক্তার। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, মানুষজন নেই। যারা আশেপাশে গ্রাম থেকে রিক্সা চালাচ্ছেন অথবা এখানে প্রয়োজন
তিনজনে যাচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি যে একটা ভীতিকর অবস্থা এখানে পুরো গ্রামে বিরাজ করছে, যার কারণে এখানে বলা যায় যে জনমানবহীন অবস্থা রয়েছে। এখানে পুলিশ কিন্তু বাড়িতে মোতায়েন রয়েছেন, পুলিশ এখনও আছেন। গতকাল রাতে যখন নিহত তিনজনের রুবি আক্তার এবং তার 2 সন্তানের মরদেহ এখানে নিয়ে আসা হয় দাফন করার জন্য এবং লাশ কবর খোঁড়ার জন্য, কিন্তু কোনো মানুষ গ্রাম থেকে এগিয়ে আসেনি এবং তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু ছিল না। তার স্বামী জুয়েল ছিলেন এবং এছাড়া এখানকার গ্রাম পুলিশের সহযোগিতায় কবর খোঁড়া হয় এবং তাদেরকে দাফনের ব্যবস্থা করা হয় এবং এখানকার স্থানীয় মাদ্রাসার শিক্ষক এবং তাদের সহযোগিতা নিয়ে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কিন্তু তাদের দাফন সম্পন্ন হয়। একটা ভীতিকর অবস্থা আমরা দেখছি এখানে, কিন্তু বাড়িতে আমরা উপর থেকে নিচে যে গ্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু সেদিনই ভেঙে ফেলা হয়েছে। মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করেই আসলে উত্তেজনার সৃষ্টি হয় এবং বৃহস্পতিবার সকালে চেয়ারম্যান এবং মেম্বার এখানে এই বাড়িতে আসেন এবং রুবি আক্তারের সাথে বাকবিতণ্ডা উত্তেজনার পরিস্থিতি থেকেই কিন্তু এই ঘটনার সূত্রপাত এবং তাদের বিরুদ্ধে মাদকের অভিযোগ বলে কিন্তু তাদেরকে হত্যা করা হয়। মিম, কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। কুমিল্লার মুরাদনগরের বাহের চরে নারীকে নিপীড়ন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাকে কুমিল্লার আমলি আদালতে তোলার পর শুনানি শেষে মমিনুল হক এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে শাহপরানকে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় সংবাদ সম্মেলন করে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানায় র্যাব। এই মামলায় আগামীকাল শাহপরানের রিমান্ড আবেদন করবে পুলিশ। 26 জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে ওই নারীকে ধর্ষণের পর নির্যাতন ও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে আলাদা 2টি মামলা দায়ের করেন ভুক্তভোগী। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী পুলিশ হেফাজত থেকে চিকিৎসাধীন রয়েছেন, আর কারাগারে আছেন ফজর আলীর ছোট ভাই শাহপরান সহ 5 জন। ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য শিল্পপতি AK আজাদের বাড়িতে হামলার ঘটনায় বিএনপির 16 নেতার নামে মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ সহ 16 জনকে। শুক্রবার সন্ধ্যায় হামিম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফেজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এজাহারটি জমা দেন। পরে শনিবার সকালে মামলা রুজু হয়। পুলিশ বলছে আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এজাহারে বলা হয়, গেল বৃহস্পতিবার বিকেলে শহরের ঝিলটুলিতে AK আজাদের বাড়িতে একদল দুর্বৃত্ত সিকিউরিটি গার্ডকে হুমকি দিয়ে বাসায় প্রবেশ করে। পরে বাড়ির ভেতর ঢুকে হুমকি ধামকি দেয় কর্মচারীদের। এই ঘটনায় আসামি করা হয়েছে আরও অজ্ঞাতনামা 25 থেকে 30 জনকে। সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়া সহ 5 দফা দাবিতে 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছেন জেলা ট্রাক, পিকআপ ও কভার্ড ভ্যান শ্রমিকরা। কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, পণ্য পৌঁছাতে না পারায় সরবরাহ ও বাজারে প্রভাব পড়েছে। অবস্থা চলতে থাকলে ক্ষতির মুখে পড়বেন সবাই। যদিও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি তাদের। গুলজার আহমেদ জানাবেন বিস্তারিত। সকালের সিলেট শহর, ফাঁকা সড়ক, দাঁড়িয়ে আছে ট্রাক, লরি, বন্ধ সকল ধরনের লোড আনলোড। 5 দফা দাবিতে সকাল 6টা থেকে সিলেট জেলায় সর্বাত্মক পণ্য পরিবহন ধর্মঘটের কারণে এমন চিত্র। এতে অচল হয়ে পড়েছে জেলার বাণিজ্যিক কার্যক্রম। ট্রাক, লরি মালিক ও শ্রমিকরা বলছেন, তাদের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবি। এছাড়া ক্রাশার মেশিনে অভিযান বন্ধ এবং চালকদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে সব কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। মাল আমরা লোড করতে পারতাম না, মানে ওটাই আমরা এখন বর্তমানে বইয়া রয়েছে। এখন সন্ধ্যার পরে আমরা লোড লইম তো গাড়ি কেউ লোড না লইলে এখন যদি সাড়ে তে তো লইম, সাড়ে না তে তো আর নাই। আন্দোলনে ব্যাহত হচ্ছে জেলা শহরের বাজার সরবরাহে। পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। কালীঘাট তো মাল নিয়ে আমরা গ্রামের বাজারও বেশি না, ইয়া দেখলাম যে মাল লোন নাই। এখন তো আমরা মাল লইয়া হিন্ন যাওয়া সম্ভব না। তাকে কয় লোড লইতাম না, আমরা এটা তো আমরা গাড়ি ভেঙে লিব, এই করবো সেই করবো ডরাই তারা। এখন আমরা তো মাল লইয়া আটকে গেছি, আমরা তো বুসি মালের দোকানদারি করি, বুসি মাল লইয়া এখন আটকে গেছি। ট্রাক, লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বে চলা এ আন্দোলনের পরিবহন নেতারা বলছেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। আপনারা আমাদেরকে নিয়ে বসে আমাদের এই যে কোয়ারিগুলা ওপেন করে দেন, লিজের মাধ্যমে দেন, কানেকশনের মাধ্যমে দেন, দিয়ে আমাদেরকে এই সারা সিলেটের শ্রমিককে এবং সারা সিলেটের শ্রমজীবী মানুষদেরকে বাঁচার উপায় করে দেন। 48 ঘন্টা পরে ওনারা আমাদের এই দাবির সাথে এক হয়ে সারা সিলেটে
গণ এবং পণ্য পরিবহনে সমস্ত ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সিলেট থেকে শুরু করে বাংলাদেশের 64টি জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়বে। যদিও জেলা প্রশাসন আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও তারা বলছে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে। গুলজার আহমেদ, এখন সিলেট। রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জিহাদি। সকালে রাজধানীর পুরান ঢাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে কথা জানান তিনি। বলেন, শহরকে আবর্জনা মুক্ত করতে এ ধরনের অভিযান প্রতিনিয়তই চালানো হবে। এছাড়াও নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে যার যার বাসার আঙিনা ও আশপাশের যেন জমা পানি না জমে সে কারণেই লক্ষ্য রাখবার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ইতিমধ্যে ঢাকা ধানমন্ডিতে আমরা অভিযান করেছি, পুরান ঢাকা আরেকটি অভিযান পরিচালনা করেছি। এটা অব্যাহতভাবে চলবে, শুধু 10টা জুনে নয়, প্রয়োজন অনুসারে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করব, যাতে করে আমাদের ডেঙ্গু প্রতিরোধ সহ আমাদের জীবনযাত্রার মান যেন ভালো হয়। আমরা আমাদের মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোর্ট প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে, যেন যে সমস্ত নির্মাণাধীন বাড়ি আছে সেই বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে। এক মাস টানা বৃষ্টির পর আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। শুধু কার কাউন্টি থেকে উদ্ধার করা হয়েছে 24 জনের মরদেহ, বাড়তে পারে প্রাণহানি বলছে স্থানীয় প্রশাসন। এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে বেড়াতে এসে বন্যার কারণে এখনও নিখোঁজ 20 জনেরও বেশি কন্যা শিশু। পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাস গভর্নর। বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের মূল আয়োজনও। এদিকে ভারতের হিমাচল প্রদেশে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। অন্যদিকে বন্যা ভূমিধসের কবলে চীনের উত্তর ও পশ্চিমাঞ্চল। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। এক রাতের ভারী বৃষ্টিতে পাল্টে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুয়াডালিপে নদীর গতি প্রকৃতি। গেল এক মাস ধরে টানা বৃষ্টি হলেও স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর বর্ষণে বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যার পানি। সবচেয়ে বিপাকে পড়েছেন কার কাউন্টির 50,000-এরও বেশি বাসিন্দা। আকস্মিক বন্যা কবলিত এই কার কাউন্টিতে গেল রাতে 10 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। এখনও পর্যন্ত যতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা প্রত্যেকেই কার কাউন্টির বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছে টেক্সাস শেরিফ ডিপার্টমেন্ট। এছাড়াও কার কাউন্টির একটি রিভারসাইডে ক্যাম্প করতে আসা বেশ কয়েকজন কন্যা শিশুর হদিশ মিলছে না বলে জানিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিকে অংশ নেয়া এই শিশুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ওয়ার্ডেন সহ রেঞ্জার্সদের কয়েকটি দল। এছাড়াও বন্যা কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 250-র বেশি স্থানীয় বাসিন্দাকে। যেসব এলাকার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে সেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক যানের সহায়তায় চলছে উদ্ধার অভিযান। মার্কিন আবহাওয়া দপ্তর আরও বলছে, বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্য টেক্সাসের বেশ কিছু এলাকায় 4 থেকে সর্বোচ্চ 15 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর জেরে একই সঙ্গে বেশ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে গোটা রাজ্যে আপৎকালীন জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট। We're going to make sure we get information to families as quickly as we possibly can. But most importantly, we will stop at nothing to ensure that every asset and person and plane and whatever is needed is going to be involved in the process of rescuing every last person. I want to tell y'all that we will be working around the clock 24/7 till every person is found. What I can confirm at this point, we're at about 24 fatalities. We're not going to be giving any names out at this time. We're still notifying next of kin. বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনও। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্বাস দিয়েছেন ফেডারেল সহায়তারও। এছাড়া স্থানীয় সময় শুক্রবার টেক্সাসের বেশ কয়েকটি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তাদের আশঙ্কা, অব্যাহত ভারী বৃষ্টির পাশাপাশি ঝড় আঘাত হানলে ব্যাহত হতে পারে উদ্ধার অভিযান।
এদিকে ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে হু হু করে। এখনও নিখোঁজ প্রায় অর্ধশত বাসিন্দা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থুনাগ, বাকসায়েদ ও মান্ডি অঞ্চল। 2 সপ্তাহের এই দুর্যোগে রাজ্যটিতে আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 700 কোটি রুপিতে। রাজ্যের অধিকাংশ জেলায় আগামী 7 জুলাই সোমবার পর্যন্ত জারি আছে জরুরি অবস্থা। ভিটেমাটি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য আপাতত 5,000 রুপি সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে বন্যা ও ভূমিধসের সঙ্গে লড়ছে পূর্ব এশিয়ার দেশ চীনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। বৃষ্টিপাত বন্ধের কোনো সম্ভাবনা দেখা না যাওয়ায় সিচুয়ান, লিয়াওয়ানিং ও গানসু প্রদেশে জারি আছে লাল সতর্কতা। স্থগিত করা হয়েছে বেইজিংগামী কয়েকটি ট্রেন। সাম্প্রতিক এই দুর্যোগে লাখ লাখ মানুষ যেমন ঘরছাড়া হয়েছে, তেমনি দেশটির $2.8 বিলিয়ন কৃষিখাতে লোকসান নিয়েও ভাবতে হচ্ছে শি জিনপিং প্রশাসনকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মিম, খেলার প্রসঙ্গ, এশিয়ান কাপ এএফসি বাছাইয়ে সি গ্রুপের নিজেদের তৃতীয় এবং শেষ ম্যাচে আজ বাংলাদেশের মেয়েরা তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে। এরই মধ্যে নিজেদের লক্ষ্য অর্জিত তারা হয়েছে, তবে শতভাগ সফলতা তারা আসলে অর্জন করতে চায় এই ম্যাচটির মধ্য দিয়ে। একই সঙ্গে আগামী বিশ্বকাপে নজর দিতে যাচ্ছেন অধিনায়ক এবং মিয়ানমারের ইয়াঙ্গুনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। বিস্তারিত জানাবেন ম্যাচ সম্পর্কে ওয়াসিউল হক পান্থ। বাছাই পর্ব খেলা দলগুলোর মধ্যে প্রথম দল হিসেবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে আফিদা ঋতুপর্ণারা লিখেছেন দেশের ফুটবলের নতুন ইতিহাস গড়েও বাঁধনহারা উদযাপনে মেয়েরা মাতানি বটে। তবে অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তির কণ্ঠে ঠিকই মিলল উচ্ছ্বাসের ছোঁয়া। আনন্দটা এটা বলে বোঝানোর মতো না, এত আনন্দ। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে। তো এটাতে খুবই আনন্দের। আমরা হচ্ছে গর্ব করতেছি যে দেশের মানুষ আমাদেরকে এত সাপোর্ট করছে, এটার জন্য তো খুবই ভালো লাগতেছে। প্রাথমিক লক্ষ্য তো পূরণ হয়েছে। কাপ্তানের কণ্ঠে স্বপ্নটা আরও বিস্তৃত। মার্চের এশিয়ান কাপে শীর্ষ 6 থেকে ব্রাজিলের চোখ আফিদার। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। ঐতিহাসিক অর্জনের পর এখনো উদযাপন করেনি দল। মিয়ানমারে বাছাই পর্বে শেষ ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। গ্রুপের দুর্বলতম দলকে নিয়েও যথেষ্ট মনোযোগী মেয়েরা। 3-3 করেই আফিদারা করবেন চূড়ান্ত উদযাপন। ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস, এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি, ইনশাআল্লাহ জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। অপরাজিত থেকেই আসর শেষ করলে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েই উন্নতির সম্ভাবনা আছে টাইগ্রেসদের। ওয়াসিউল হক পান্থ, এখন। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। অর্থায়ন বন্ধে ধুঁকছে ঢাকা এলিভেটেডের হাতিরঝিল কুতুবখালী অংশ। আশুলিয়া এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 1,000 কোটি টাকা। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলির ঘটনায় তদন্ত শেষ। সাবেক এডিসি সহ 5 জনের সম্পৃক্ততা। চলতি মাসেই শুরু হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। কুমিল্লার মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আজ ইউপি চেয়ারম্যান সহ 63 জনের বিরুদ্ধে পরিবারের মামলা। মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বার্তা জানালেন প্রেস সচিব। নিয়ন্ত্রণের পুরনো সংস্কৃতি থেকে বের হতে চায় সরকার। এবং এবার বাংলাদেশের সামনে তুর্কমেনিস্তান। 2 জয়ে আত্মবিশ্বাসী ঋতুরা অপরাজিত থেকেই বাছাই পর্ব শেষ করতে মাঠে নামছে সন্ধ্যায়। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।